বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। গুড মর্নিং আম্মু। গুড মর্নিং। আব্বু কোথায় আম্মু? অফিসে নাকি জরুরি একটা কাজ পড়ে গেছে, তাই আজকে একটু তাড়াতাড়ি চলে গেছেন। কিন্তু তুই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলি কিভাবে? আসলে আম্মু, আজকে নাকি আমাদের কলেজে একজন নতুন টিচার আসবে। প্রধান শিক্ষক বলছে উনি নাকি খুবই রাগী। যদি আমার সাথে রাগ দেখায় তাহলে ওই রাগী গেরিলার চুল ছিঁড়ে হাতে দিয়া দিমো। অবশেষে মনে হয় তোকে ঠিক করার জন্য আল্লাহ ওনাকেই পাঠিয়েছে। আম্মু, তুমিও শুরু করলা? তাড়াতাড়ি খা, লেট হয়ে যাবে তো। সত্যিই তো অনেকটা লেট হয়ে গেল। আমি বরং তাড়াতাড়ি নাস্তাটা সেরে ফেলি। আরে আস্তে আস্তে খা। মা, আমি গেলাম। একটু এদিকে আয়, কালো একটা টিকা দিয়ে দিয়ে আয়। আজকে যে আমার মেয়েটাকে ভারী মিষ্টি লাগছে। মারিয়ার গায়ের রং দুধে আলতা, চোখ দুটি টানা টানা, ঠোঁট দুটি যেন গোলাপের পাপড়ি, ঠোঁটের ডান দিকে একটা তিল যাওয়ার সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। আজকে একটা নীল গাউন পরেছে, সাথে নীল রঙের চুড়ি, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। দেখতে ছোট্ট একটা পুতুলের মতো লাগছে। এবার গল্পে ফিরে যাওয়া যাক। তুমিও না মা? এখন আসি মা, বাই। দেখে শুনে যাস। কলেজে গুড মর্নিং অল ফ্রেন্ডস। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। কিরে, তোদের মুখ এমন শুকিয়ে আছে কেন? আজ যে নতুন টিচার আসছে সে হলো আশার আপন ভাই। বাকিটা আশার কাছ থেকে শুনে নে। আশা হলো মারিয়ার বেস্ট ফ্রেন্ড। আশা, কি হয়েছে রে? তোর ভাই আসবে বলে এত ভয় পাচ্ছিস কেন? আমি তো জানতাম তোর ভাই আমেরিকা থাকে। ভাইয়া দুদিন আগেই দেশে ফিরেছে আর এখানে জয়েন দিয়েছে। তো এতে ভয় পাওয়ার কি আছে হাতির মাসি? আমার ভাইকে তুই চিনিস না, আমার ভাই অল্পতেই খুব রেগে যান। একবার আমার ব্যাগে একটা লাভ লেটার পেয়েছিল, তারপর এমন এক চট দিয়েছিল আমার নাক থেকে রক্ত বের হয়ে আমি সেখানেই জ্ঞান হারাই। তার কয়েকদিন পর ভাইয়া আমেরিকায় চলে যায়। আল্লাহ, নিজের বোনকে মেরে ডাইনোসরটা এই অবস্থা করছে, তাহলে আমাকে তো মেরেই ফেলবে। তাড়াতাড়ি চল, এবার কিন্তু লেট হয়ে যাচ্ছে। সবাই একসাথে ক্লাসে প্রবেশ করলো। কিছুক্ষণ পর প্রধান শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন। গুড মর্নিং স্টুডেন্ট। সবাই একসাথে বলল, গুড মর্নিং স্যার। আশা করি সবাই ভালো আছো। কালকে তোমাদের নতুন স্যার আসার কথা জানিয়ে দেওয়া হয়েছিল। ওনার নাম আশরাফ চৌধুরী। বেশ গরম মেজাজের মানুষ, তাই সবাই সতর্ক থাকবে একটু। স্যার, ভেতরে আসুন। তারপর একটা ছেলে রুমে প্রবেশ করলো। বয়স 25-এর কাছাকাছি হবে। লম্বা, গায়ের রং ফর্সা, ঠোঁট দুটি হালকা গোলাপি রঙের, চোখ দুটি ছোট ছোট কিন্তু অনেক মায়াবী। নীল রঙের শার্টের সাথে সাদা রঙের প্যান্ট, সব মিলিয়ে অসম্ভব সুন্দর। তোর ভাই এত সুন্দর, আগে বলিসনি তো আশা। তোর কুনজর থেকে বাঁচানোর জন্য বলেনি। সত্যি আমার কোন নজর লেগে গেল রে। এত যখন পছন্দ হয়েছে বিয়ে করে না হাতির মাসি কোথাকার। তোরা থাকবি? আমি কি করলাম? আমি তো একটা কথাও বলিনি। মারিয়া প্লিজ। এবারের মতো ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর আরাফ বক্তৃতা দেওয়া শুরু করলো। I am Mr. Araf Chaudhary, come from USA, and I'm your English teacher. I hate them who are not attentive in classes, so be careful. আল্লাহ, আমি তো শেষ। আমি তো ইংরেজি এত বেশি বুঝিও না, আবার বলতেও পারি না। আশা, তোর ভাই বক্তৃতা দিচ্ছে নাকি হুমকি? তোর দিন শেষ হয়ে এলো রে। তুই সান্ত্বনা না দিয়ে বড় ভাইয়ের মতো হুমকি দিচ্ছিস। মন তো করতেছে তোকে মাইরা জেল বানাইয়া রুটির সাথে লাগাইয়া খাই। আরাফ ক্লাস শুরু করলো। তোর ধলা ইন্দুর ভাই ইংরেজিতে কি বলতেছে রে? এখন চুপ থাক, ক্লাস শেষে বুঝিয়ে দেব। Anything wrong, Miss Asha? স্যার, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড এনিথিং। হোয়াট আর ইউ লেকচারিং? What? আসলে আই হ্যাভ সাম প্রবলেম ইন ইংলিশ। ইফ ইউ লেকচার ইন বাংলা। কালকে থেকে বাংলায় বলবো, কিন্তু এখন কথা বলার জন্য তোমার শাস্তি হলো মাঠে কান ধরে দাঁড়িয়ে থাকবে। স্যার, এত রোদে। Get up. Get lost from my class right now. মারিয়া এক দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। ভালোই হয়েছে, ওই ধলা ইংরেজি লেকচার শুনবার চেয়ে মাঠে দাঁড়িয়ে থাকা অনেক ভালো। 30 মিনিট পর আল্লাহ, এত গরম পড়ছে যে এখন আমার মাথায় একটা ডিম ভেঙে দিলে অমলেট হয়ে যাবে। সূর্য মামা গো, তোমার ব্রাইটনেসটা একটু কমাও। কিছুক্ষণ পর ছুটির ঘন্টা পড়ল।
কেমন লাগছে মারিহা মাই দোস্ত? এত শীত পড়ছে কি বলবো, আমাকে একটা কম্বল এনে দে, শীতের ঠেলায় তো উগান্ডাদের মতো হয়ে যাচ্ছি। তাই বুঝি? ডাইনির মাসি কোথাকার, একে তো গরমে উগান্ডাদের মতো হয়ে গেছি, আর তুই জিজ্ঞাসা করেছিস কেমন লাগছে। আরও তো বাকি আছে। আর কি না কি আছে? আজকে যে অধ্যায়টা পড়িয়েছে সবটা বাড়ির পড়া দিয়ে দিয়েছে। আল্লাহ, ফ্লিং স্মল হার্ট অ্যাটাক। এবার তাড়াতাড়ি বাড়ি চল, বাসায় গিয়ে বই নিয়ে বসতে হবে। হ্যাঁ চল এবার। দুপুর 1টা। টিংটং। আজ এত দেরি হলো কেন মারিহা? জলদি গিয়ে ফ্রেশ হয়ে আয়, তোর আব্বু খাবার টেবিলে অপেক্ষা করছে। এখন ফ্রেশ হয়ে আসছি আম্মু। খাবার টেবিলে। মারিয়া, আজকে তোকে এত ক্লান্ত লাগছে কেন? আজকে নতুন স্যার আসছে তো, তাই স্যারের খাতিরদারি আমাকে করতে হয়েছে, তাই ক্লান্ত হয়ে গেছি। আমার খাওয়া শেষ, আমি যাই আব্বু। রুমে গিয়ে ঘুমাবে এখন, না হলে ক্লান্ত দূর হবে না। ওকে আব্বু। আম্মু একটু পরে আমার জন্য একটু জুস নিয়ে এসো। আচ্ছা, এখন গিয়ে ঘুমিয়ে পড়। রাত 1:30। আল্লাহ, এত পড়া তো আমি সারা জীবনেও পড়ছি না, তবু অর্ধেক পড়া এখনো বাকি আছে। কালকে ওই রাগী ধলা ইন্দুরের আবার কোন নতুন অত্যাচার ভোগ করা লাগে আল্লাহই ভালো জানেন। এখন বরং এসব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে পড়ি। কালকে ওই ধলা ইন্দুর কি করবে কালকেই নয় দেখে নিব। সকালে নাস্তার টেবিলে। মা, তোমার মেয়েকে আজ শেষবারের মতো দেখে নাও। কি এসব আবল তাবল বকছিস? মারিয়া, স্কুলে কি কোনো সমস্যা হয়েছে মা? আমাদের যেই নতুন স্যার আসছে উনি অনেক রাগী, সারা রাত পড়েও ওনার পড়া শেষ করতে পারিনি। আজকে আমাকে মেরেই ফেলবে। আমার জানাজা নামাজে যাদের দাওয়াত দিতে হবে লিস্টটা বানিয়ে দিয়ে গেলাম। আল্লাহ শেষ পর্যন্ত এমন কাউকে পাঠিয়েছে যাকে তুই ভয় পাস। আর কয়েকটা দিন যাইতে দাও, ওনার এমন অবস্থা করব যে আমাকে দেখলেই যাতে লুকিয়ে থাকতে হয়। তা এই স্যারের কোনো নাম দিলি না? দিয়েছি তো, রাগী ধলা ইন্দুর আর ধলা ইংরেজ। আমাদের মেয়ে কিন্তু অনেক সুন্দর, নামকরণ করে মাহিরার মা। হা 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 হা। আপনিও শুরু করলেন? মাহিরা, তোর আম্মু তো খেপেছে, চল জলদি বাসা থেকে বের হয়ে যাই। আমার পেট ভরে গেছে আম্মু, এবার আমি যাই। বিদায় আম্মু, আব্বু। দুজনে একসাথে বললেন বিদায় মারিহামা। কলেজে। মারিয়া, তোর পড়া কি শেষ হয়েছে? অর্ধেকটা পড়ছি। আমি তো লাস্টের 2 পেজ শেষ করতে পারিনি। আমার এই অধ্যায়টা আগে একটু পড়া ছিল, তাই বেশি সমস্যা হয়নি শেষ করতে। ক্লাসে ঘন্টা দিয়েছে, ক্লাসে চল সবাই। সবাই একসঙ্গে ক্লাসে প্রবেশ করলো। প্রথম ঘন্টা শেষ হলো, দ্বিতীয় ঘন্টায় আরাফ রুমে প্রবেশ করলো। আজকে পড়া পারি না বলে লাস্টের বেঞ্চে বসেছি, যাতে আমার পড়া ধরার আগে ঘন্টা পড়ে যায়। আমার মাথায় এত বুদ্ধি যে কিভাবে আসে আল্লাহই ভালো জানে। আরাফ লাস্ট বেঞ্চ থেকে পড়া নেওয়া শুরু করলো। নীলা প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরে বসে গেল। এই ধলা ইন্দুরের মাথায় তো অনেক বুদ্ধি, আমার আর বাঁচার কোনো সুযোগই রইল না। নাও, স্ট্যান্ড আপ। মারিহা দাঁড়িয়ে গেল। হোয়াটস ইউর নেম? জি, মাহিরা। Mariha. Have you finished your lesson? আই ফিনিশ বিহাফ। What rubbish you are. সরি স্যার। What do you mean by sorry? স্যার অ্যাকচুয়ালি। পুরো ক্লাস ওইখানে দাঁড়িয়ে থাকুন। কিন্তু স্যার। কালকে ফার্স্ট বেঞ্চে বসবেন। স্যার, কালকে এই অধ্যায়টা সবটা পড়া। এখন যদি কিছু বলতে যাই আরও শাস্তি দিবে এই ধলা ইন্দুর, এর চেয়ে ভালো চুপ থাকি। ক্লাস শেষে। কালকে কিন্তু সব পড়া শেষ করে আসবি সবাই। পারবো না, ইচ্ছে তো করতেছে তোর ভাইয়ের মাথাটা ন্যাড়া করিয়ে মাথার মধ্যে ধুম ধুম গান লাগিয়ে ডান্সিং করতে। নিজে পড়া না শিখে স্যারের উপর দোষ দিচ্ছিস। ওই ধলা ইন্দুরের পক্ষে কথা বলা, তবে আজ তোর একদিন আমার একদিন। তোদের কিন্তু আগেই বলে গেলাম, আমার 40-এর দাওয়াত তোদের দেইনি। বেশ হয়েছে, আমাকে বচুতে মারতে গেছিলি আর পড়লো স্যারের উপর। এবার ঠেলা সামলা। এই কালাকুমিরের বাচ্চা, তুই চুপ থাক। যদি প্রাণে বেঁচে ফিরে আসতে পারি, তোর একদিন নয় আমার একদিন। What the hell, Miss Mariha? স্যার সরি। এর শাস্তি আপনাকে পেতেই হবে। ভাইয়া, আমার একটা দেখুন মিস আশা, এটা বাড়ি না, কলেজ। এখানে আমি আপনাকে চিনি না। স্যার প্লিজ মাফ করে দেন, আমি তো ইচ্ছে করে। মারিহা পুরো কথা শেষ করতে না দিয়ে আরাফ মারিহাকে টানতে টানতে আরাফের রুমে নিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। 1 ঘন্টা পর
কিরে স্যার, সেই কখন দরজা বন্ধ করলে? খোলা তো নামগন্ধ দেখছি না। আল্লাহ, মারিহাকে বাঁচাও, কারণ আমার ভাইয়ের রাগ যে কতটা ভয়ঙ্কর তা শুধু আমিই জানি। এবার তো আমারও ভয় করছে। ওই তো স্যার দরজা খুলছেন আর মারিয়া স্যারের রুম থেকে কান্না করতে করতে বের হচ্ছে। মারিহা, তুই কান্না করছিস কেন? কিরে, উত্তর দিচ্ছিস না কেন? বলবি তো কি হয়েছে? ওই ধলা ইন্দুর এটা আমার সাথে কিভাবে করতে পারলো? কেন, আমার ভাই কি করেছে? আমাকে এক পায়ে এতক্ষণ দাঁড় করিয়ে রাখছে ওই রাগী ধলা ইংরেজ। সবাই একসাথে বলছো কি? ইংরেজ চলে গেছে, তোর ভাইকে ফেলে গেছে। এইখানেই ওনার অত্যাচার শেষ হয়নি। আর কি শাস্তি দিয়েছে? ওই ধলা ইন্দুর বলছে ওনার যেসব কাজ কেরানি করে কাল থেকে সব আমায় করতে হবে। সবাই আবার একসাথে বলল কি? কি না আগে জি, একটু আগেও রানী বলছিলাম, আর এখন কেরানি। আহারে বলেই জোরে হেসে দিল। চুপ কর তুই, না হলে তোকে তেলে ভেজে মানুষ নীল কাবাব বানিয়ে ফেলবো। দেখি ভাইয়াকে বলিয়ে মানানো যায় কিনা। তুই একটু কথা বলে দেখিস আশা। এখন সবাই বাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। চল, পা প্রচুর ব্যথা করছে। দুপুরে খাবার টেবিলে মাহিরা, তোমার দিন কেমন কাটলো আজকে? খুবই স্মরণীয় একটা দিন। নিশ্চয়ই নতুন স্যার বকা দিয়েছে কোনো কারণে। আরে না আম্মু, আজকে পড়া পাড়ায় আমার অনেক গুণগান করছেন। ওই ধলা ইন্দুর আমার যেই গুণগান করছে আম্মু, শুনতে পারলে ঝাড়ু দিয়ে পিটিয়ে আমার খাতিরদারি করবে। এর থেকে না বলাই ভালো। আমি এখন উঠে অফিসে জরুরি মিটিং আছে। আমিও উঠি, আমার খাওয়া শেষ। রাত 10টা। আল্লাহ আমাকে এই ধলা ইন্দুরের অত্যাচার থেকে মুক্তি দাও। আমার জন্য কাল কিসের ব্যবস্থা করছে কি জানি। সকালে কলেজে ভাইয়াকে বোঝানোর অনেক চেষ্টা করছি, কিন্তু ভাইয়াকে মানাতেই পারিনি। আজকে মারিয়াকে আমরা কেরানির ভূমিকে দেখব। একদম আজে বাজে বকিস না, নাইজেরিয়ান অ্যানাকোন্ডা। এবার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, জলদি চল। হ্যাঁ চল। প্রথম ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আরাফ ক্লাসে প্রবেশ করলো। তারপর সবার পড়া ধরলো। আজ মারিহাও পড়া পেরেছে। মিস মারিহা, আশা করি কালকের কথা মনে আছে। জি স্যার। আমি 10 মিনিটের মধ্যে আপনাকে আমার রুমে দেখতে চাই। অল দ্য বেস্ট। তোর অল দ্য বেস্টের গুষ্টি কিলাই। আরাফের রুমে স্যার আসতে পারি? ইয়েস, কাম ইন। স্যার আমাকে কি কি কাজ করতে হবে? আপনার পাশের টেবিলে আমার ব্রেকফাস্ট রাখা আছে, নিয়ে আসুন। এই নিন স্যার। হোয়াট দ্য হেল? আমি কি কোনো ভুল করে ফেলেছি স্যার? খাবারের সাথে যে পানিও দিতে হয়, এই কমন সেন্সটুকু আপনার নেই। এখনই আনছি স্যার। তোকে পানি না পেট্রোল খাওয়ানো উচিত, ধলা ইন্দুর কোথাকার। আরাফ নাস্তা খেয়ে হাত ধুয়ে আসলো। ওভাবে দাঁড়িয়েছেন কেন? আমাকে আমার চালটা দিন। এই নিন। আমার নিউজ পেপারটা দিন। এই যে নিন। আমার মোবাইলটা দিন। আপনার মোবাইল নিন। আমার কফিটা দিন। এখনই আনছি। রিহা তাড়াতাড়ি করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল, আর সব কফি আরাফের উপর। হোয়াট রবিশ। সরি স্যার। এভাবে কি দেখছেন? আমাকে কি জোকারের মতো লাগছে? না, ধরা ইন্দুরের মতো। হায় আল্লাহ, আমি এটা কি বলে ফেললাম? হোয়াট ডু ইউ মিন বাই ধলা ইন্দুর? স্যার কি ধলা ইন্দুরের মানে জানে না? একটু বাজিয়ে দেখি তো। স্যার ধলা ইন্দুর মানে হলো খুব সুন্দর, স্মার্ট ও আকর্ষণীয়। আরাফ একটু ভাব দেখিয়ে বলল, আমাকে কি আজকে ধলা ইন্দুরের মতো লাগছে, নাকি আমাকে প্রতিদিনই ধলা ইন্দুরের মতো দেখায়? স্যার একদম ঠিক বলেছেন। এসব কাজের টুকরো করে পরিষ্কার করে দিয়ে যাও। এখনই করে দিচ্ছি ধলা ইন্দুর স্যার। নামটা একটু অদ্ভুত, কিন্তু আজ থেকে ধলা ইন্দুর স্যার বলেই ডাকবে। এখন যাই ধলা ইন্দুর স্যার। আমি কি বসে থাকতে বলেছি নাকি? স্যার আসি। রাত 9টা। ভাইয়া দেখ তো আমাকে এই জামাটায় কেমন লাগছে। পুরা ধলা ইন্দুরের মতো। এসব তুই কি বলছিস ভাই? যাক বাবা, আমি তো তোর প্রশংসা করলাম। তুই ধলা ইন্দুরের মানে জানিস? অফকোর্স, ধলা ইন্দুর মিন্স স্মার্ট, বিউটিফুল। নো, ধলা ইন্দুর মিন্স হোয়াইট র্যাট। হোয়াট? ইয়েস। মিস মারিহা। মারিহাদের বাসায়। ওই ধলা ইন্দুর স্যার ধলা ইন্দুরের মানে জানেন আব্বু। আমি বলছি ধলা ইন্দুরের মানে হলো সুন্দর, স্মার্ট ও আকর্ষণীয়। পাগলি মেয়ে একটা। উনি বলছে ওনাকে যাতে ধলা ইন্দুর স্যার বলে ডাকি।
আর অন্যদিকে আরাফ শুরু করলো ভাঙচুর। মারিহা তো জানেই না এর ফল কতটা ভয়াবহ হবে। পরের দিন কলেজে। মারিহা, কালকে তুই ভাইয়াকে কিছু বলেছিলি? কই না তো, আসল ঘটনা তো তখন বুঝতে পারবি যখন তোর ভাইকে তোর সামনেই ধলা ইন্দুর বলে ডাকবো। কালকে তোকে দিয়ে কি কি কাজ করালো করে মারিহা? অনেক কাজই করিয়েছে ওই ধলা ইন্দুর। এসব বাদ দিয়ে ক্লাসে চল। হ্যাঁ চল। প্রথম ক্লাস শেষ করে স্যার চলে গেলেন। আরাফ ক্লাসে প্রবেশ করলো। আশা করি সবাই পরে ফিনিশ করে এসেছ। সবাই একসাথে বলল। আরাফ একে একে সবার পড়া ধরল। এবার মারিহার পালা। পড়া শিখেছেন? ইয়েস স্যার। আপনি পড়া শিখছেন? ইদানিং কোন দিক দিয়ে সূর্য উঠছে? এই আশা, কোন দিক দিয়ে উঠছে রে? পশ্চিম দিকে। স্যার, পশ্চিম দিকে। পশ্চিম দিক দিয়েও সূর্য ওঠে? আমার তো জানা ছিল না। মিস মারিহা, আপনাকে তো আজ পুরো ধলাই দূর লাগছে। পুরো ক্লাস মারিহার উপর হাসতে শুরু করলো। আমি তো নিজের ফাঁদে নিজেই ফেসে গেলাম। আরাফ 5 মিনিট। আর বলতে হবে না স্যার, আমি এখনই আসছি। আরাফের পিছন পিছনে মারিহাও গেল। আমার পায়ে তো ব্যথা করছে কেন বুঝতে পারছি না, একটু টিপে দিন। স্যার আমি ইয়েস, কালকে যা করেছেন তার জন্য তো এখন অনেক শাস্তি বাকি। স্যার কি তাহলে সব সত্য জেনে গেল? ইয়েস মিস মারিহা, আই নো এভরিথিং। উনি আমার মনের কথা জানলো কিভাবে? কমন সেন্স ব্যবহার করে। কি হলো, এখনো দাঁড়িয়েছেন কেন? বলে পা দুটা টেবিলের উপর রাখলো। মারিহা বেচারি পা টিপতে শুরু করলো। আমাকে এই ধলা ইন্দুর কে ভাবছে? মন তো চাচ্ছে এই ধলা ইন্দুরকে বোরহানি বানিয়ে ভাতের সাথে খাই। এই গরমে তো এমনিতেই ভালো লাগছে না, তার ওপর এই মহারাজের পা টিপো। মারিয়া হঠাৎ খেয়াল করলো আরাফ নিজের শার্টের বোতাম খোলা শুরু করেছে। মারিয়া তা দেখে ভয়ে পা টিপা বন্ধ করে দিল। আরাফের পুরো মুখ লাল হয়ে আছে। কি হলো, পা টিপা বন্ধ করলেন কেন? স্যার, আপনাকে এরকম দেখাচ্ছে কেন? আমি গরম একদমই সহ্য করতে পারি না। এসিটা নষ্ট হয়ে আছে, তার উপর 1 ঘন্টা আগে লোককে ফোন দিয়েছে, কিন্তু এখন আসছে না। যান জলদি গিয়ে দেখে আসেন কেউ আসছে কিনা। স্যার, এখনই যাচ্ছি। ওই ধলা ইন্দুরের গরম কিভাবে সহ্য হবে? ওই ধলা ইন্দুর তো নিজেই গরম থাকে সব সময়। গরমের উপরে গরম পড়লে যা হয় আর কি। লোক এখনো কেন আসছে না? ওইদিকে ওই ধলা ইন্দুর তো গরমে এক্ষুনি ব্লাস্ট হয়ে যাবে। হাই, আই এম তামিম। হোয়াটস ইউর নেম, সেক্সি গার্ল? এই মুখ সামলে কথা বলুন। মুখ সামলে কথা বলছি জান। এই বেশি জান করলে আপনার জান নিয়ে নেব বলে দিলাম। দেখি কেমন করে জান নাও। বলেই মারিহার ওড়না ধরতে যাবে এমন সময় তামিমের হাত কেউ শক্ত করে ধরে ফেললো। এই কেবে তুই? আই এম আরফ, প্রফেসর অফ দিস কলেজ। সরি স্যার, আমি বুঝতে পারিনি। হোয়াট ডু ইউ মিন বাই সরি? বলে কষিয়ে তামিমকে একটা চড় মারলো। চড়টা এতটাই জোরে মেরেছিল যে তামিমের নাক মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। আরেকটা চড় মারতে যাবে তখনই মারিহা আরাফের হাতটা ধরে ফেলে। স্যার প্লিজ আর মারবেন না, আরেকবার মারলে এখানেই মারা পড়বে। মিস্টার তামিম, আপনাকে এইবার মতো ছেড়ে দিলাম। এরপর থেকে যদি কোনো মেয়ের সাথে এমন করতে দেখি তাহলে ওই দিনই হবে আপনার জীবনের শেষ দিন। মাইন্ডেড। বলেই আরাফ চলে গেল। এর শাস্তি তো মিস মারিহা আপনাকে পেতেই হবে। মারিয়া 1 মিনিটও সময় নষ্ট না করে চলে গেল ক্লাসে। ছুটির পর আশা, ওই ধলা ইন্দুরকে যতটুকু খারাপ ভাবছিলাম ততটুকু খারাপও না। আমার ভাই আবার তোর কাছে ভালো হলো কবে থেকে? আমি তো মারিয়ার কথা শুনে জ্ঞান হারাবো মনে হচ্ছে। মারিহা, তুই এসব বলছিস? আমার তো মনে হচ্ছে আমার কানের সমস্যা হয়েছে। তোরা তো এমন অবাক হচ্ছিস মনে হচ্ছে ওই ধলা ইন্দুরের মাথায় শিং দেখে ফেলেছিস। অবাক হওয়ার কথা বললে অবাক হব না? আজকে তামিম নামে একটা ছেলে আমার সাথে অসভ্যতা করছিল। ওই ধলা ইন্দুর ওই কালা কুমিরকে এমন জ্বর দিয়েছে যে ওর নাক মুখ থেকে রক্ত পড়া শুরু হয়ে যায়। তামিম ছেলেটা গুন্ডা টাইপের, কলেজের সব মেয়েদেরই খারাপ নজরে দেখে। একটু সামলে চলিস মারিহা। আমিও এমন কথা শুনেছি, তামিম থেকে যতটা পারিস দূরে থাকবি। এই মারিয়া, এত কি ভাবছিস? আমি তো ভাবছি ওই ধলা ইন্দুর যদি আমাকে 2 গালে একসাথে চড় মারে আমার চেহারা তো পেন্সিল সাইজের হয়ে যাবে। পেন্সিল মারিয়াকে দেখতে বেশ লাগছে। ওই পেতনির খালা, বেশি কথা বলবি না।
আমার ভাইয়ার রাগটা বেশি, কিন্তু মনের অনেক ভালো। আমার তো স্যারকে প্রথম দেখায় পছন্দ হয়ে গেছে। এক পেতনি ধলা ইন্দুরের প্রেমে পড়েছে, এটা টিভিতে ব্রেকিং নিউজ হিসেবে দেওয়া দরকার। এই আমি পেতনি না। তুই তো পুরাই কিউটি ডিব্বা, তুই এত সুন্দর হলি কিভাবে? আরও বল। তুই যদি ভেবে থাকিস আমি তোকে এইসব বলবো, তাহলে এটা তো সম্পূর্ণ ভুল ধারণা। তোর চেহারা দেখলে তো পেতনিও ভয়ে এক গ্লাস পানিতে ডুবে মরবে। মারিয়া, তুই থামবি? একটা প্রশ্ন ছিল। বল। ধলা ইন্দুর সবাইকে আপনি বলে ডাকে কেন? একদিন ভাইয়া বলছিল এই তুমিটা নাকি অনেক বিশেষ একটা শব্দ। ভাইয়া নাকি যেই মেয়েটিকে ভালোবাসবে তাকেই নাকি তুমি করে ডাকবে। কার ভাগ্য যে এত খারাপ আল্লাহই ভালো জানেন। এই স্যারের নামে আগে আজে বাজে কথা বলবি না বলে রাখলাম। ওমা, এখানে দেখছি মার থেকে মাসির দরদ বেশি। আশা চুপ করে আছে, তুই কেন এত কথা বলছিস? এখন কিন্তু অনেক লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন যাত্রার বাসায় চল। ওই দেখ, কালা কুমিরটা গেটের সামনে দাঁড়িয়ে আছে। মরার মনে হয় শখ হয়েছে। এতদিক খেয়াল করিস না। সবাই যার যার বাসায় চলে গেল। অন্যদিকে তামিম মারিহাকে শাস্তি দেওয়ার ফোন দিয়ে আটতে লাগলো। পরের দিন সকাল 9টা। আজকে বাজে একটা স্বপ্ন দেখেছি। মারিয়া, তুই আস্তে আস্তে খা, নাস্তা কর। আজ কলেজ যেতে হবে না মা। তুমি এখনো আগের যুগেই পড়ে আসো। মাহিরা নাস্তা শেষ করে কলেজে যাও। কতদিন কলেজ মিস করলে? অনেকগুলো ক্লাস মিস করবে। আম্মু, তুমি এত চিন্তা করো কেন বলো তো? আমি তো এখন বড় হয়ে গেছি। এখনো যে চকলেট না দিলে ঘুমায় না, সে নাকি বড় হয়ে গেছে। শোনো মেয়ের কথা। আমার নাস্তা করা শেষ, এখন বরং কলেজে যাই। গুড বাই আম্মু, আব্বু। মেয়েটাকে যেতে দেওয়াটা কি ঠিক হয়েছে? হয়নি। এত চিন্তা করো না। মায়ের মন চিন্তা তো হবেই। কলেজে আজকে তো আম্মু আসতে দিতে চাইছিল না। খারাপ স্বপ্ন নাকি দেখেছে। এই সকল কুসংস্কার শুধু। তবু তোর মায়ের কথা শোনা দরকার ছিল। নীল, আকাশ কোথায় রে? ও শরীর খারাপ করছে। তাহলে কলেজ ছুটি হওয়ার পর ওকে দেখতে যাব। তামিম এখানে আসছে কেন রে? আসতে দে, আজকে এই কালা কুমিরের ভর্তা বানাবো। হাই জান। তুই এখানে কি করছিস রে? প্রেম করতে। এই কালা কুমিরের বাচ্চা, তোর কি মরার শখ হইছে? জান, তোমাকে বাঁচানোর জন্য সব সময় তো ওই স্যার থাকবে না। ওই সুযোগটাই আমি কাজে লাগাবো। স্যার থাকবে না মানে? আপনি কি বলতে চাইছেন? মানে এমনও তো হতে পারে যে ছুটির সময় স্যার গেট থেকে বের হচ্ছেন, আর এমন সময় কোনো ট্রাক স্যারকে ধাক্কা মারলো। ওর এসব কোথায় ভয় পাস না। ক্লাসের টাইম হয়েছে, ক্লাসে চল। ছুটির পর মারিহা আর আশা মিলে আরাফকে খুঁজতে লাগলো। হঠাৎ মারিয়া চোখে পড়লো আরাফকে। আরাফ মোবাইলে কার সাথে যেন কথা বলতে বলতে গেট থেকে বের হচ্ছে। মারিয়া আরাফের কাছে যাওয়ার জন্য পা বাড়াতে খেয়াল করলো একটা ট্রাক আসছে আরাফের দিকে। মারিয়া দৌড়াতে শুরু করলো। স্যার বলে চিৎকার করে গেটের বাইরে গিয়ে আরাফকে ধাক্কা দিয়ে গেটের ভেতর ঢুকিয়ে দিল। আর দ্রুতগামী ট্রাক মারিয়াকে ধাক্কা মেরে ফেলে দিয়ে যায়। মারিয়া ছিটকে রাস্তার অন্য প্রান্তে গিয়ে পড়ে। ঘটনাটা কয়েক মুহূর্তের মধ্যে ঘটে যায়। মারিয়ার রক্তাক্ত দেহটা আরাফের নজরে পড়ে। মিস মারিহা। আরাফের চিৎকার শুনে সবাই দৌড়ে আসে। মারিহার রক্তাক্ত দেহটা নজরে পড়ার সাথে সাথে জ্ঞান হারায়। নীলা আশাকে ধরে ফেলে। মারিহা মিরিহা বলে চিৎকার করতে থাকে। নীল আর আরাফ মিলে আরাফের গাড়িতে মারিহাকে তুলে। আরাফ মারিহার মাথাটা নিজের কোলে রাখে। নীল গাড়ি ড্রাইভ করছে। আরাফের সাদা শার্ট রক্তে লাল বর্ণ ধারণ করেছে। তারা হাসপাতালে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যায়। আরাফ মারিহাকে কোলে তুলে নিল। আরাফ শুধু মারিহার মুখের দিকে তাকিয়ে ভাবছে, যে মেয়েটা 1 মিনিটও কথা না বলে থাকতে পারতো না, সেই মেয়ে এখন একদম চুপ হয়ে গেছে। নিজের অজান্তে আরাফের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নীল ডাক্তারের সাথে কথা বলতে লাগলো। স্যার, আমার ফ্রেন্ডের খুব সিরিয়াস অবস্থা, প্লিজ তাড়াতাড়ি কিছু করুন। ও মাই গড, রোগী তো দেখছি অনেক ব্লাড বেরিয়ে গেছে। স্যার, ওনার ব্লাড গ্রুপ চেক করেছি, ওনার ব্লাড গ্রুপ ও প্লাস। তাড়াতাড়ি ও প্লাস রক্তের ব্যবস্থা করুন। আমার ও পজিটিভ, যত রক্ত লাগে আমার কাছ থেকে নিয়ে নিন। মিস মারিহা সুস্থ হয়ে যাবেন তো ডক্টর? আপনি ওনার সুস্থ হওয়ার কথা বলছেন, আমি তো ভাবছি ওনাকে বাঁচাতে পারবো কি না। ডান হাত এবং ডান পায়ের হাড়টি ভেঙে গেছে। মাথায় খুব ভয়াবহভাবে চোট পেয়েছেন। অনেক রক্ত শরীর থেকে বেরিয়ে গেছে। আমার তো ভয় করছে উনি ওটিতেই না মারা যায়। হাউ ডেয়ার ইউ টু টকিং লাইক স্টুপিড।
স্যার শান্ত হন। ডক্টর, আপনি প্লিজ কিছু মনে করবেন না। আপনি জলদি মারিয়াকে ওটিতে নেওয়ার ব্যবস্থা করুন। ওনার অবস্থা আমি বুঝতে পারছি। এসব কথা শুনলে কেউ মাথা ঠিক রাখতে পারে না। আমরা পেশেন্টকে ওটিতে পাঠিয়ে দিয়েছি, শুধু ওই উপরওয়ালাকে ডাকুন। স্যার আপনি একটু বসুন, আমি মারিয়ার আব্বুকে ফোন দিয়ে দিয়েছি, ওনারা এখনই এসে পড়বেন। ডক্টরের সাহস কিভাবে হয় এইভাবে কথা বলার? জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে, কার কখন মৃত্যু হবে তা উনি নির্ধারণ করবে নাকি? এখন উপরওয়ালার উপরে বিশ্বাস রাখা ছাড়া কোনো উপায় নেই স্যার। এরই মধ্যে মারিহার মা বাবা হাসপাতালে প্রবেশ করে। মারিহার মা পাগলের মতো কান্নাকাটি করে মারিয়াকে চারিপাশে খুঁজতে থাকে। আরাফের ওনাকে চিনতে অসুবিধা হলেও নীল ঠিকই চিনে ফেলে। আন্টি শান্ত হন, নিজের কি অবস্থা করেছেন? আমি ওকে কিছুতেই শান্ত করতে পারছি না। সব দোষ তোমার। আমি মানা করেছিলাম মারিয়াকে, বারবার বলেছিলাম কলেজে যাস না, কিন্তু কে শোনে আমার কথা? মালিহা বেগম চিৎকার করতে করতে ফ্লোরে বসে গেলেন। আমি জানি স্যার, এটা কোনো দুর্ঘটনা নয়। হোয়াট? জি স্যার, এসব তামিমের কারসাজি। তামিম মারিয়ার সাথে কালকে যখন অসভ্যতা করছিল তখন আপনি ওকে মারেন। আপনি যাতে মারিয়াকে ওর হাত থেকে না বাঁচাতে পারেন, তাই তামিম ওর পথ থেকে আপনাকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে। তামিম এসব কথা যখন মারিয়াকে বলছিল আমিও সামনে ছিলাম, তখন এত সিরিয়াসলি নেয়নি। বেচারি মারিয়া আপনাকে বাঁচাতে গিয়ে। নীলকে থামিয়ে আরাফ বলতে লাগলো, ওর সাহস কিভাবে হয় আরব চৌধুরীকে মারার প্ল্যান করার? জাস্ট ফিনিশ হিম। স্যার এখন এসব ভাবার সময় নয়, মারিয়া সুস্থভাবে ফিরে আসুক, তারপর ওই তামিমের ব্যবস্থা করছি। আকাশ মারিহার খবর পাওয়ার সাথে সাথে অসুস্থ শরীর নিয়ে হাসপাতালে চলে আসে। নীল, ডক্টর কি বললো রে? মারিয়া এখনই সুস্থভাবে ওটি থেকে ফিরে আসবে, তাই না? এখনই দেখবি মারিয়া সুস্থ হয়ে ফিরে এসে নিজের কথা ডিপ বানিয়ে বসে গেছে। 3 ঘন্টা হয়ে গেল কিন্তু ডক্টর এখনো বের হয়নি। এতক্ষণ লাগছে কেন? ডাক্তাররা ভিতরে কি করছে? আমি আমার মেয়ের কাছে যাব। পাগলামি করো না, এখনই আমাদের মেয়ে সুস্থভাবে ফিরে আসবে। 4 ঘন্টা পর ওটির লাইট নিভল। ডক্টর বেরিয়ে আসলো। ডক্টর, পেশেন্টের কি অবস্থা এখন? আমার মেয়ে কি ভেতরে ঘুমিয়ে গেছে? আমাকে ভেতরে যেতে দিন। ডক্টর কিছু তো বলেন। আমার মেয়েকে আমি অন্য হাসপাতালে নিয়ে যাব। কি হলো, আমার মেয়েকে বের করুন। নিশ্চুপ। ডক্টর, এনি প্রবলেম? আমি ওনাকে বেরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফেললে আমাদের কিছুই করার নেই। এখন আমাদের হাতে আর কিছুই নেই। মালিহা বেগম এসব সহ্য করতে না পেরে জ্ঞান হারান। আরাফ ধপ করে চেয়ারে বসে পড়ে। আমার কারণে একটা হাসি খুশি থেকে মেয়েটা আজ মৃত্যুর সাথে লড়াই করছে। মেয়েটার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনই মাফ করতে পারবো না। স্যার এতে তো আপনার কোনো হাত নেই, আমাদের এখন আল্লাহকে ডাকা ছাড়া কিছুই করার নেই। এসব হলো কি করে? এসব কিছু তামিম বদলা নিতে করেছিল। স্যারকে টাকের নিচে ফেলে মারতে চেয়েছিল, আর মারিয়া স্যারকে বাঁচাতে গিয়ে ওর বিছানো ফাঁদে পড়ে যায়। ওই কুত্তার বাচ্চাকে তো এখন আর ছাড়া যায় না। ওই হারামজাদার কারণে মারিয়া আজ মৃত্যু সজ্জায়। মারিয়া একবার সুস্থ হোক, তারপর ওর খবর নিব। কিছুক্ষণের মধ্যে নীলার আশাও হাসপাতালে এসে পড়ে। নীল, মারিয়ার কি অবস্থা এখন? 48 ঘন্টার আগে ডক্টর কিছুই বলতে পারছেন না। এসব কি আবল তাবল বকছিস? এখনই দেখবি মারিয়া এসে আমাদের পেটনি শাকচুনি এসব ডাকবি। মালিহা বেগমের জ্ঞান ফিরে আশেপাশে মারিয়াকে খুঁজতে থাকে। আমার মারিয়া কই? ওকে ডেকে দাও, রাত হয়ে গেল তো। ভাত খাবে না? তুমি আগে কিছু খেয়ে নাও। তুমি যখন ঘুমিয়েছিলে তখন মাহিরা খেয়ে নিছিল, এখন ঘুমিয়ে পড়েছে। ওকে আর বিরক্ত করো না। আমাকে ফেলেই খেয়ে নিল, আমিও তাহলে খেয়ে ফেলি। দাও খাবারটা। তোমাকে কষ্ট করতে হবে না, হা করো, আমি খাইয়ে দিচ্ছি। আরাফ দূর থেকে তাকিয়ে দেখছে। এত বছর হয়ে গেল ওনাদের বিয়ের, কিন্তু ভালোবাসা এক চুলও কমেনি। হয়তো সত্যিকার ভালোবাসা এমনই হয়। আকাশ তোর শরীর তো বেশি ভালো না, রাতও হয়ে গেছে, সাথে নীলাকেও নিয়ে যা। হ্যাঁ, তোমাদের উচিত বাসায় চলে যাওয়া, অনেক রাত হয়ে যাচ্ছে। আশা, তুই যাবি? ভাইয়া, আমি তোমার সাথেই যাব। ঠিক আছে। বাবা, তুমি কিছুদিনের জন্য এখানে থাকতে পারবে। মাহিরার আম্মুকে বাসায় রেখে আসতাম, এখানে থাকলে পাগলামি করবে। নো প্রবলেম আঙ্কেল। আমার মেয়েটার একটু খেয়াল রেখো বাবা। টেনশন করবেন না, আমি আর আশি এখানে আছে। আমার যদি চিনতে ভুল না হয়, তোমার নাম আরাফ না? আপনি জানলেন কিভাবে?
মাহিরা বলে তোমার কথা, বলে তুমি নাকি অনেক রাগী। নীল তোমাকে স্যার বলে ডাকছিল, তাই গেস করে বললাম আর কি। এখন তাহলে আসি। কোনো চিন্তা করবেন না, আর আসার দরকার নেই আপনাকে। আন্টিকে একলা রেখে দিয়ে আসলে ওনার শরীর আরও খারাপ হতে পারে। আমরা দেখছি, যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে একটু ফোন করে দেব। তোমার আমাকে অনেকটাই চিন্তামুক্ত করলে। আমি যদি তাড়াতাড়ি পারি আসার চেষ্টা করব। এখন তাহলে আসি। তাহলে আমিও আসি স্যার। নীলা চল, যাওয়ার সময় তোকে বাড়ি দিয়ে আসবো। আকাশ নীলা চলে গেল। পরের দিন সকাল 9:30 নার্সের চিৎকারে আরাফের ঘুমটা ভেঙে যায়। সারা রাত আশা আরাফ বসেছিল মারিহার পাশে। স্যার, উনি চোখ খোলার চেষ্টা করছেন। আরাফ খেয়াল করলো সত্যি মারিহা আস্তে আস্তে চোখ খুলছে। নার্স কিছুক্ষণের মধ্যে ডক্টরকে নিয়ে মারিহার কেবিনে প্রবেশ করলো। ডক্টর মারিহাকে ভালোভাবে চেক আপ করলেন। নাও শি ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাঙ্কস এ লট ডক্টর। ধন্যবাদ দেওয়ার মতোই কিছুই আমরা করিনি। যা করেছি তা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আল্লাহর রহমত ওনার উপরে ছিল বলেই তিনি প্রাণে বেঁচে গেছেন। মাথায় অনেক চোট পেয়েছেন, তাই ওনাকে সবসময় দুশ্চিন্তা মুক্ত রাখবেন। সামান্য দুশ্চিন্তাও কিন্তু ওনার ক্ষেত্রে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। যতটা পারেন খেয়াল রাখবেন। মিস মারিহাকে আর কদিন এই হাসপাতালে থাকতে হবে? উনি এখনো পুরোপুরিভাবে সুস্থ নন। 1 সপ্তাহ তো থাকতেই হবে, এটা ওনার উপর নির্ভর করে। যদি বেশি শরীর খারাপ হয়ে যায় 1 মাসও লাগতে পারে। এখন তাহলে আসি, আবার পরে এসে দেখে যাব। আরেকটা কথা, ওনার কিন্তু এখান থেকে সম্পূর্ণভাবে খেয়াল রাখতে হবে। অফকোর্স ডক্টর। ডক্টর কেবিন থেকে বেরিয়ে গেলেন। স্যার, মিস মারিহা, আপনার কি খারাপ লাগছে? একটু খারাপ লাগছে। আমাকে নিয়ে চিন্তা করবেন না। আপনি ঠিক আছেন তো? আমি তো ঠিক আছি, কিন্তু আপনি ঠিক নেই। কেন এমন করলেন? আমার উপর দয়া দেখাতে? ওই দিন আপনি তামিম নামের কালা কুমিরের থেকে আমাকে বাঁচিয়েছিলেন, আমার সম্মান রক্ষা করেছিলেন। আমার কাছে নিজের জীবনের চেয়ে বেশি মূল্যবান হলো নিজের সম্মান। তাই আপনার জীবন বাঁচিয়ে আমি আমার ঋণ শোধ করলাম। তোমার এই ঋণ শোধের পাগলামের কারণে তোমার মা বাবার কি অবস্থা করেছে তুমি জানো? আব্বু আম্মু কোথায়? তোমার আম্মু পাগলের মতো অবস্থা হয়ে গেছিল, কিছুতেই শান্ত করা যাচ্ছিল না। তাই তোমার আব্বু ওনাকে বাসায় নিয়ে গেছেন। আমি আব্বু আম্মুর কাছে যাব। আচ্ছা, আঙ্কেলকে একটা ফোন দিয়ে জানিয়ে দাও মারিহার জ্ঞান ফিরেছে। এক্ষুনি ফোন করছি ভাইয়া। হ্যালো আঙ্কেল। তুমি কে মা? আমি আশা বলছি। মারিহার একটু আগে জ্ঞান ফিরেছে। আমার মেয়ের জ্ঞান ফিরেছে? আমি এক্ষুনি আসছি। মাহিরা অনেক পাগলামি করছিল, তাই রাতে একা ফেলে আসতে পারিনি। তোমাদের যে কি বলে ধন্যবাদ দিব মা। আঙ্কেল, আমি না আপনার মেয়ের মতো? তাহলে ধন্যবাদ দিয়ে আমাদের পর করে কেন দিচ্ছেন? তোমাদের মতো বড় মানুষের মন কি আর এখন পাওয়া যায় মা? নাস্তা করেছেন আপনারা? না রে মা, মেয়ের এই অবস্থা হলে গলা দিয়ে কি আর খাবার নামে? তাহলে তাড়াতাড়ি চলে আসুন, সবাই একসাথে খাবো। মাহিরা আমার কাছেই বসেছিল। মাহিরার যে জ্ঞান ফিরেছে শুনেই এতগুলো খাবার রান্না করতেছে মেয়ের জন্য। তোমরা কিন্তু বাইরে থেকে খাবার আনবে না, তাহলে কিন্তু তোমাদের আন্টি খুব রাগ করবে। কষ্ট করে এসব করতে গেল কেন আন্টি? একদিক দিয়ে ভালোই হলো, মজার মজার রান্না খাওয়া যাবে। মাশরাফ খান আর আশা দুজনেই হেসে দিল। তাহলে এখন রাখি আঙ্কেল। ঠিক আছে মা, বলেই ফোন কেটে রেখে দিল। কি বললো আশা? তারা এখনই এসে পড়বে, আর বাইরে থেকে খাবার আনতে মানা করে দিয়েছে। আন্টি নাকি এতগুলো রান্না চুলায় বসিয়েই দিয়েছে। ভালোই হয়েছে, খুব ক্ষুধা লেগেছিল। এখন কিছু খাবেন? না, আম্মু রান্না করে নিয়ে আসুক, তারপর খাবো। একটু ঘুমান। না 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 না, তাহলে চুপ করে শুয়ে থাকুন। এই ধলা ইন্দুরের অত্যাচারের ঠেলা আমি একদিন পাগল হয়ে যাব। কিছুক্ষণের মধ্যে মারিহার আম্মু আব্বু এতগুলো খাবার নিয়ে রুমে ঢুকলো। মালিহা বেগম মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। আম্মু, আমি এখন ঠিক আছি তো? মাকে কষ্ট দিতে তোর ভালো লাগে তাই না? আম্মু, তুমি যে কি বলো না, কান্না করতে করতে নিজের কি অবস্থা করছো। এখন একটু খেতে দাও, অনেক ক্ষুধা লাগছে। তারপর সবাই একসাথে খেতে বসলো। মারিয়া বিছানা থেকে নামতে পারবে না বলে মালিহা বেগম মারিয়াকে খাইয়ে দিচ্ছেন। আন্টি, খাবারগুলো অনেক টেস্টি হয়েছে। আমি তো আজ প্রচুর খেয়ে ফেলেছি। যদি প্রতিদিন এমন খাবার খাওয়া যেত। খেতে ইচ্ছে করলেই আরাফকে নিয়ে আমাদের বাসায় চলে আসবে, আমাদেরও তো ভালো লাগবে। আমাদের এখন যেতে হবে আন্টি, খুব ক্লান্ত লাগছে।
অনেক কষ্ট করতে হয়েছে তোমাদের বাবা, এখন গিয়ে একটু ঘুমিয়ে নাও। তাহলে এখন আসি আঙ্কেল আন্টি। মারিয়া চল রে। জাগিয়ে ঘুমা, তোর অবস্থা পুরো পেতনির মতো হয়ে গেছে। আরাফ আর আশা বাড়ির উদ্দেশ্যে কেবিন থেকে বেরিয়ে গেল। আরাফকে যে তুই রাগী স্যার বলিস, ছেলেটা তো মোটেও অত রাগী না, ছেলেটা খুবই ভালো। ঠিক বলেছো মাহিরা, এখনকার যুগে কে কার জন্য কতটা করে বলো তো। মাহিরার বন্ধুরা আর আরাফ আজ না থাকলে কি যে হতো। ওই ধলা ইন্দুরের অত্যাচার তো তোমাদের সহ্য করতে হয় না, তাই ওই ধলা ইংরেজ তোমাদের কাছে এত ভালো। কিছুক্ষণ পর আকাশ আর নীল এলো মারিয়ার সাথে দেখা করতে। কেমন আছেন আঙ্কেল আন্টি? ভালো বাবা। আলহামদুলিল্লাহ বাবা, তোমরা কেমন আছো? ভালো আন্টি। তোমরা কথা বলো, আমি তোমাদের আন্টিকে বাসায় দিয়ে আসছি, তাহলে দুপুরের খাবারের আয়োজন করতে হবে। কোনো সমস্যা নেই আঙ্কেল, আপনি নিশ্চিন্তে যান। তাহলে আসি বাবা। ঠিক আছে আন্টি। মাশরাফ খান এবং মালিহা বেগম বেরিয়ে গেলেন। এখন কেমন আছিস মারিয়া? কেমন আর থাকবো, যেইভাবে হাত পা প্যাকেট করে রাখছে মনে হচ্ছে আমাকে কারো বাসায় গিফট হিসেবে পাঠাইবো। আকাশ, তুই ওই শরীর নিয়ে আসলি কেন? আমার চিন্তা না করলেও চলবে এখন। আঙ্কেলকে তামিমের ব্যাপারে জানানো তোর উচিত ছিল না। তুই সুস্থ হইনি, তারপর ওই বেটার খবর নিব। চার তো ওই কালাকুমির স্যারের ক্ষতি করতে চেয়েছিল কিন্তু পারেনি। তো কিসের শাস্তি দিবি? তুই কি আমাদের কিছু হোস না? তোর কষ্টে কি আমরা ব্যথিত হই না? আমি কি তা বলছি? আমরা তোর মতো এত মোহন না রে, ওই কুত্তার বাচ্চাকে আমরা শেষ করে ফেলবো। তো কোন কারণে মারবি? তোর এই অবস্থার জন্য তো হারামজাদা দায়ী। তোর কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ হিসেবে আমরা কি যথেষ্ট নই? প্রমাণ নেই বলে এই কথার কোনো ভিত্তি নেই। তামিম তো বলতেও পারে ওর সাথে আমাদের শত্রুতা ছিল, তাই আমরা ওকে ফাঁসিয়েছি, পরে তোরাই ফেঁসে যাবে। তাই বলছি ছেড়ে দে এবারের মতো, পরে প্রমাণ সহকারে ধরবো, তখন যা করার করে নিবি। তোর কথাই ছেড়ে দিলাম। একটা কথা তো ভুলে গেছিলাম, আমাদের প্রধান শিক্ষক কাল চলে যাবেন। প্রধান শিক্ষকের বিদায় আর নতুন শিক্ষককে স্বাগতম করার জন্য বড় করে একটা অনুষ্ঠান করা হবে। কয়দিন পরে? 15-20 দিনের ভিতরে। আমি কিন্তু যাব। এই শরীর নিয়ে? এতদিনের ভিতরে ঠিক হয়ে যাব। তুই গেলে অনেক মজা হবে। জানিস মারিয়া, কালকে স্যার তোর জন্য অনেক কিছু করেছেন। মানুষটা তোর পাশে বসেছিল আমরা যতক্ষণ ছিলাম। আঙ্কেল তো যাওয়ার সময় আমাকে বলল স্যার নাকি সারা রাত তোর পাশে বসেছিল। মানুষটা বাইরে থেকে যতটা শক্ত, ভেতর থেকে ততটাই নরম। মাশরাফ খান তাদের কথার মাঝে কেবিনে খাবার নিয়ে প্রবেশ করলেন। তাহলে এখন আসি আঙ্কেল। কোথায় যাবা? তোমাদের আন্টি তো তোমাদের জন্য খাবার পাঠিয়েছে। আন্টি এত কষ্ট করতে গেলেন কেন? নিজের ছেলে মেয়েদের জন্য করবে না তো কার জন্য করবে? এখন খেতে বসো দুজনই। আকাশ আর নীল খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। অন্যদিকে আরাফ মারিহার চিন্তায় মগ্ন। ভাইয়া, কি হলো, চিৎকার করছিস কেন? কখন থেকে তোকে ডাকছি। কি বলতে এসেছিস বল। আমাকে কলেজের পরে কালকে একটা জায়গায় নিয়ে যেতে পারবে? কোথায়? হসপিটালে, মারিহাকে দেখতে যেতাম আর কি। ওকে নিয়ে যাব। আচ্ছা, মারিহা মেয়েটা কেমন রে? আশা আরাফের প্রশ্নে বেশ অবাক হয়। অনেক বকবক আর দুষ্টুমি করে, কিন্তু মনির দিক দিয়ে বিচার করলে ওর মতো মহৎ মেয়ে হাতে করে কয়েকজনই পাওয়া যেতে পারে। এখন ঘুমোতে যা। গুড নাইট। গুড নাইট সিস। রাত 2টা বাজে কিন্তু আরাফের চোখে ঘুম নেই। চোখ বন্ধ করলেই মারিহাকে দেখতে পাচ্ছে। আরাফ খুব সকালেই ঘুম থেকে উঠে গেল, কারণ সারা রাত 2 চোখের পাতা এক করতে পারেনি। নামাজ পড়ে হালকা নাস্তা করে আশাকে নিয়ে কলেজে চলে গেল। আরাফের ক্লাসগুলো করাতে বিরক্ত বোধ হচ্ছে। ক্লাস শেষেই আরাফ আশাকে নিয়ে হসপিটালে চলে গেল। আঙ্কেল আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মা, তোমরা কেমন আছো? ভালো আঙ্কেল। দাঁড়িয়ে আছো কেন, বসো তোমরা। মারিহা এখন কেমন আছে? একটু আগেই ঘুমালো মা। ভালোই হয়েছে তোমরা এসেছো, আমি কিছুদিন পর তোমাদের বাড়িই যেতাম। কেন, কোনো সমস্যা আন্টি? না বাবা, 15 দিন পর মাহিরার জন্মদিন। মেয়েটাকে খুশি করার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করব। সর্বপ্রথম তোমাদের দাওয়াত দিলাম। তোমাদের কিন্তু যেতেই হবে। চেষ্টা করবো যাওয়ার।
চেষ্টা করবে মানে? যেতেই হবে। আমি তো আন্টির হাতের রান্না খেতে যাব। যখন মন চায় তখনই আমার বাসায় চলে আসবে। তোমরা যে আমাদেরই নিজেদের ছেলে মেয়ের মতন। ওকে আন্টি, আমরা অবশ্যই যাব। এই তো আমার গুড বয়। তাহলে এখন আসি আঙ্কেল আন্টি। ঠিক আছে বাবা, 15 দিন পর যেন তোমাদের আমার বাসায় দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো। আরাফ এবং আশা বাড়িতে যাওয়ার জন্য রওনা হলো। দিনগুলো বেশ ভালো করেই যাচ্ছে মারিহার। অন্যদিকে আরাফ মারিয়াকে ছাড়া কিছুই ভাবতেই পারছে না। আরাফ সময় পেলেই মারিহাকে দেখতে হসপিটালে চলে যেত। মারিহাকে হসপিটাল থেকে 1 সপ্তাহের মধ্যেই ছেড়ে দেওয়া হয়েছিল, যার কারণে হসপিটাল থেকে মারিহা রিলিজ দেওয়ার পর তাদের আর দেখা হয়নি। এই কয়েকদিনের মধ্যেই মারিহা অনেকটাই সুস্থ হয়ে গেছে। মারিহা এখন একটু একটু হাঁটতে পারে। এই কয়েকদিন আরাফের জন্য যেন কয়েক বছরের মতো মনে হয়েছে। অবশেষে আরাফের অপেক্ষার অবসান ঘটল। আজ মারিহার জন্মদিন। মারিহার বাসায় অনুষ্ঠানের আয়োজন চলছে। মারিয়া, জলদি রেডি হয়ে নিচে আসো, মেহমান তো চলে আসা শুরু করে দিয়েছে। আসছি মা। মালিহা, মারিয়াকে বলে দাও নীল নীলা আকাশ এসেছে। মারিয়া, তোর বন্ধুরা চলে এসেছে, তুই রেডি হয়ে নিচে আসছিস, চলে আসিস। ওকে আম্মু। আশা, আরাফ তো এখনো আসেনি। আন্টি, আমরা এসে গেছি। এই তো তোমার সব ছেলে মেয়ে এসে পড়েছে। তোমাদের আসতে কোনো ধরনের অসুবিধা হয়নি তো বাবা? আন্টি, আমি তো আপনার বাসা চিনি, তাই আসতে কোনো সমস্যাই হয়নি। তোমরা বসো সবাই, আমি মাহিরাকে নিয়ে আসছি। আসলে মেয়েটা তো এত ভালো করে হাঁটতে পারে না, যদি সিঁড়ি থেকে পড়ে কোনো অঘটন ঘটায়। আজকে আরাফ কালো কালারের শার্টের সাথে হোয়াইট কালারের প্যান্ট এবং ব্লেজার পরেছে। সব মেয়েরা যেন আরাফকেই দেখছে। আশাও কম না। আশা কালো কালারের টপসের সাথে রেড কালারের প্লাজো এবং ওড়না পরেছে। দুই ভাই বোনকেই সবাই দেখছে। আরাফের নজর পড়ে সিঁড়ির উপর। সিঁড়ি দিয়ে যেন একটা ছোট পরী নেমে আসছে। মারিয়াকে দেখে ওই চাঁদও মনে হয় লজ্জা পাচ্ছে। মারিয়া মেরুন কালারের একটা গাউন পরেছে, ঠোঁটে হালকা মিষ্টি কালারের লিপস্টিক, চোখে গাঢ় করে কাজল দিয়েছে। ড্রেসের কালারের সাথে ম্যাচিং জুয়েলারি। মারিয়া, আজ তো আমি তোকে দেখে 420 ভোল্টেজের কারেন্ট খেলাম। সত্যিই তোকে খুবই সুন্দর লাগছে। তোর সাথে একটা ছবি তুলতে দিবি প্লিজ? পাম্মারা বন্ধ হলে কেক কাটবো, চল। আরাফ সেই জায়গায় হা করে দাঁড়িয়ে আছে। ভাইয়া, তোর কি হলো? আরাফ চুপ। ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, চলো। মারিয়া কেক কাটলো। সবাই হাততালি দেওয়া শুরু করলো। মারিয়া আম্মু আব্বুকে কেক খাইয়ে দিল। হঠাৎ কেউ কলিং বেল বাজালো। কে বাবা তুমি? আমি মারিহার বন্ধু। ভিতরে এসো বাবা। আরাফ তো ছেলেটাকে দেখে মাথায় রক্ত চড়ে গেল। ছেলেটা হলো তামিম। মারিহার বন্ধুরা তামিমকে দেখতে পেরে রেগে যায় প্রচুর। শুভ জন্মদিন মারিহা। আই অ্যাম সরি। আমি এত কিছু করার পরও তুমি আমার বিন্দুমাত্র ক্ষতি চাওনি। আমি তো ভেবেছিলাম আমি যা করেছি তার জন্য আমাকে জেলে যেতে হবে, কিন্তু তুমি আমার কিছুই করলে না, বরং সুযোগ দিলে ভুল শুধরে নেওয়ার জন্য। পারো তো আমাকে মাফ করো? বেরিয়ে যা এখান থেকে। আর একবার নজরে পড়লে মেরে ফেলবো তোকে। আমি তোমাদের সবার থেকে মাপ চাইছি, পারলে মাফ করো। আর মারিহার আজ জন্মদিন, খবর পেয়েছিলাম, তাই সাথে করে ছোট্ট একটা উপহার নিয়ে এসেছি। এই কম, আমি আসি। খাবার না খেয়ে তো কোথাও যেতে দিব না। আপনি সব কি বলছেন? মাথা ঠিক আছে? ভুল তো প্রত্যেক মানুষেরই করে থাকে। আমাদের তো উচিত অন্তত একটা সুযোগ দেওয়া। তামিম কি এনেছে আমার জন্য তা তো দেখতেই হবে। ওয়াও, চকলেট বক্স! আমি তো সবচেয়ে বেশি পছন্দ করি চকলেট। আপনাকে ধন্যবাদ এই উপহারের জন্য। তুমি যে আমায় মাফ করছো এটাই আমার কাছে অনেক। আমার জরুরি একটা কাজ আছে, তাই জলদি যেতে হবে। বাই। বাই। তুই ওই শয়তানকে মাফ করলি কেন? ওই শয়তান কোনোদিন ঠিক হবে না। আমি শুধু এইটুকুই বলবো, আপনার কাজটা ঠিক হয়নি। মারিহা এই বিষয় নিয়ে কথা না বাড়িয়ে 5 দিন পর কলেজে যে অনুষ্ঠান হবে সেই আলোচনায় বসে গেল। কি ঠিক করলি? অনুষ্ঠানে কে কি করবি? অনুষ্ঠানে আমি আর নীলা ঠিক করেছি শাড়ি পরবো। নীল আর আকাশি পাঞ্জাবি। তোকেও কিন্তু শাড়ি পরতে হবে। ওকে। নীলা তো নাচ করবে। কি? তোকে পুরো পা কাটা পেতনির মতো লাগবে। এই, আমাকে নিয়ে আজে বাজে কথা বললে স্যার কাছে বিচার করব। আমি ওই ধলা ইন্দুরকে একটুও ভয় পাই না। হয়েছে, এখন চুপ কর। চুপ করবো কেন? দেখিস না তোর ভাই আমাকে দেখলে ধরধর করে কাঁপে। মুখে লাগাম দে। ওই ধলা ইন্দুরের থেকে কোনো অংশে আমি কম না।
কোনো মেয়েই ওই ধলা ইঁদুরকে পছন্দ করে না। আরে ওই ধলা ইঁদুরের সমান বয়স হলে আমার এখন 2-3টা বাচ্চা থাকতো। উচ্চতা তো আমার সমানই হবে। আপনার উচ্চতা কত ম্যাডাম? অনেক বেশি, 5 ফুট 3। কণ্ঠটা তো চেনা চেনা লাগছে। মারিয়া পিছনে ফিরতেই দেখে আরাফ দাঁড়িয়ে আছে। মারিয়া ঢোক গিলল। স্যার, আপনি কখন এলেন? আমি তো ভয় পেয়ে গেলাম আপনাকে দেখে। আমার সমান বয়স হলে আপনার 2-3টা বাচ্চা হয়ে যেত। আর কি যেন বলছিলেন? আমি আপনার সমানই। আমি 6 ফুট 3। ধরতে গেলে আপনার সমানই, শুধু আমার মুখ পর্যন্ত দেখতে গেলে আপনাকে কষ্ট করে উপরে দেখতে হয়। আচ্ছা, আমি গাড়িতে বসছি, তুই জলদি আয়। আরাফ রেগে বেরিয়ে গেল। আমাকে কেউ বললি না কেন স্যার আসছে? তোকে কতবার থামতে বললাম? ভাইয়া রেগে গেছে, আমি এখন চলি। সবাই বিদায় নিয়ে বেরিয়ে গেল। রাত 11টা। কে কে গিফট করলো দেখতে হবে তো। নীল একটা হাতের ঘড়ি গিফট করেছে, নীলা একটা সুন্দর টেবিল ল্যাম্প, আরে এইটা তো ওই বডি স্প্রেটা যেটা আমি বেশি টাকা না থাকার কারণে কিনতে পারিনি, কিন্তু পরের দিন গিয়ে এইটা আর পাইনি। এটা গিফট করেছে আশা। আমি সবাইকে গিয়ে অনেক অনেক ধন্যবাদ দিব। হঠাৎ মারিহার নজরে পড়ে একটা লাল রঙের বক্সের উপর, যাতে লেখা আরাফ চৌধুরী। স্যার আবার কি গিফট করলো? ওয়াও, এখানে তো একটা নীল রঙের সিল্ক শাড়ি রয়েছে। শাড়িটা সত্যিই খুব সুন্দর, এটা আমি আলমারিতে রেখে দিব। আরাফের বাসা। ওই মেয়ের এত বড় সাহস, বলে কিনা আমাকে কোনো মেয়ে পছন্দ করে না। মিস মারিয়া, আমি আপনাকে ছাড়বো না। 5 দিন পর পুরো কলেজ খুব সুন্দর করে সাজানো হয়েছে। আশা নীলা শাড়ি এবং নীল আকাশ পাঞ্জাবি পরেছে। কি রে, মারিয়া এখনো আসছে না কেন? শরীর খারাপ করলো নাকি? ওই তো মারিয়াকে দেখা যাচ্ছে। মারিয়া সাদা রঙের একটা শাড়ি পরেছে, শাড়ির পাটটা গোল্ডেন কালারে ঝুমকো পরেছে, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে হালকা লাল রঙের লিপস্টিক, চুলগুলো কোমর পর্যন্ত ছেড়ে রেখেছে। এই পরিটা কে রে? কত ঢং! সত্যি খুব সুন্দর লাগছে তোকে। ধন্যবাদ। আরাফের 2 চোখ খুঁজে যাচ্ছে মারিহাকে। আরাফের নজর পড়ে গেটের কাছে দাঁড়িয়ে থাকা মারিহার উপর। আরাফের মুগ্ধ নয়নে মারিহাকে দেখছে। আরাফও কোনো অংশে কম না। আরাফ পরেছে সাদা কালারের শার্টের সাথে কালো কালারের প্যান্ট, শার্টের উপর কালো কালারের ব্লেজার, চুলগুলো স্পাইক করেছে। আরাফ নিজের কাজে মনোযোগ দিল, কারণ প্রধান শিক্ষক সব কাজের দায়িত্ব দিয়েছে আরাফের কাঁধে। কিছুক্ষণ পর তামিম কলেজে প্রবেশ করলো। কেমন আছো মারিহা? ভালো, আপনি কেমন আছেন? অনেক ভালো। তোমাকে আজ অসাধারণ লাগছে। আজকে আমি অনেক খুশি, তাই মনে হয় এমন লাগছে। আমিও আজকে অনেক খুশি। তামিম একটা রহস্যে ঘেরা হাসি দিয়ে চলে গেল। 4:30-এ অনুষ্ঠান শুরু হয়। একে একে সবাই নৃত্য আবৃত্তির নাটক পরিবেশন করছে। এখন নীলা পারফরমেন্স করছে। এরপর মারিহা হঠাৎ আশা আরাফের কাছে গিয়ে কান্না শুরু করে দিল। কি হয়েছে আশা? ভাইয়া মারি। কি হয়েছে বল। স্যার আসলে কি হয়েছে বলবে তো? স্যার, আমরা মারিহাকে কোথাও খুঁজে পাচ্ছি না। Why are you talking like a rubbish? স্যার, আমরা সবাই মিলে খুঁজেছি কিন্তু পাইনি। একটা মানুষকে এইভাবে উধাও হয়ে যেতে পারে নাকি? ভাইয়া মারিহা তো নীলার পারফরমেন্সের আগে আমার সাথেই ছিল, কিন্তু হঠাৎ যখন পিছনের সিটে মারিহাকে ডাক দেওয়ার জন্য তাকাই, তখন দেখি মারিহা নিজের সিটে নেই। মনে পড়েছে, কি? আমি যখন পারফরমেন্স করতে যাব তখন মারিয়াকে তামিম নামে একটা ছেলের সাথে কথা বলতে দেখেছিলাম। তামিমের হাতে জুস জাতীয় কিছু ছিল, ওই বোতলটা মারিয়ার দিকে এগিয়ে দিয়েছিল। তারপর আমার পারফরমেন্সের সময় হয়ে যায়, আমি মঞ্চে চলে যাই, তাই আর কিছু খেয়াল করে উঠতে পারি না। ও মাই গড! তামিম মারিয়ার কোনো ক্ষতি করে ফেলেনি তো? আমি আন্টিকে ফোন করে জিজ্ঞেস করিনি মারিয়া বাড়িতে গেছে কিনা। হ্যালো আন্টি। বলো মা। মারিয়া বাসায় গেছে? কই না তো, আমার মেয়ে কিছু হয়েছে? মারিয়া তো ঠিকই আছে, তোমাদের না একসাথে আসার কথা? ওই তো মারিয়া। মারিয়া কোথায় গেছিলি? হাত মুখ ধুতে গেছিলি, আমাদের জানিয়ে যাবে না? আন্টি, মারিয়া হাত মুখ ধুতে গেছিল। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, মারিয়া কখন বাসায় আসবে। চিন্তা করবেন না আন্টি, আমরা কি বাসায় দিয়ে আসবো। খুদা হাফেজ আন্টি। খোদা হাফেজ। ভাইয়া, তোমার কথা মতো তো আন্টির সাথে নাটক করে নিলাম, এখন কি করব? আমাদের সবাইকে আলাদা আলাদা জায়গা খুঁজতে হবে। তাহলে আমরা বেরিয়ে পড়ছি স্যার। 1 ঘন্টা পর আমরা এখানে বেরোতে হব। এই সব ওই তামিম হারামজাদার কাজ। এখন এক একটা মিনিট আমাদের কাছে অনেক মূল্যবান, তাই চলতে চলো।
আরাফ শহরের পার্কগুলি দেখছে, নীল আর আশা ছোট ছোট গলিতে দেখছে, আকাশ আর নীলা শহরের মেন রাস্তাগুলি দেখছে। আরাফ দুই চোখ পাগলের মতো খুঁজে যাচ্ছে মারিহাকে। মারিহার ধীরে ধীরে জ্ঞান ফিরেছে। আমি এত ঝাপসা দেখছি কেন? এই জায়গাটা তো পরিচিত লাগছে। আমার হাত পা বাঁধা কেন? মারিয়া আগের ঘটনা মনে করার চেষ্টা করছে, তখনই কারো পায়ের জুতার শব্দ পেল। আবছা আবছা আলোয় বুঝে উঠতে পারছে না কে রুমে এসেছে। চেহারা স্পষ্ট হওয়ার সাথে সাথে মারিয়া তামিমকে দেখতে পায়। আপনি আমাকে দেখে খুশি হওনি বুঝি জান? আপনি এইসব কি বলছেন? কালকেই তো আপনি মাফ। মারিহা, তোমাকে এই সাজে দেখার পর আমার মাথা কাজ করছিল না, তাই আমি তোমার সাথে এসব করে ফেলেছি। আমি সত্যি তোমার সম্মান নষ্ট করতে চাইনি, আমাকে প্লিজ মাফ করে দাও। এখন যেইভাবে নাটক করলাম তখনও এইভাবে নাটক করেছিলাম। আপনার মাথা ঠিক আছে তো? মাথা তো তখনই নষ্ট হয়ে গেছিল যখন ওই আরাফ কুত্তার বাচ্চা আমাকে সবার সামনে তোমার জন্য আমাকে চর মেরেছিল। তাহলে আমার সাথে নাটক করলেন কেন? তুমি অনেক বোকা জান। ওই দিন নাটক না করলে তো তুমি আমার দেওয়া জুসটা খেতে না। ওই জুসেই তো আমি ঘুমের ঔষধ দিয়েছিলাম। শয়তান, আমি তোকে ছাড়বো না। তুমি আমার কিছুই করতে পারবা না জান। এখন পুরো কলেজ খালি, তোমার বন্ধুরা আর ওই কুত্তার বাচ্চা তোমায় খুঁজতে গেছে। এই রুমটা লক করে গিয়েছিলাম, যার কারণে ওরা গুরুত্ব দেয়নি। চিনতে পারছো এই রুমটা? এটা তো কলেজের পিছনে থাকে স্টোর রুম। একদিন ঠিক বলেছো। আমি এত জায়গা থাকতে এই কলেজেই তোমাকে রেখেছি কেন বলো তো? মারিয়া ভয়ে চুপসে গেছে। আমি কিভাবে জানবো? তোমার জন্য এই কলেজে আমার সম্মান নষ্ট হয়েছে, তাই আমি এইখানে তোমার সম্মান ধুলোয় মিশিয়ে দেব। 1 ঘন্টা হতে 15 মিনিট বাকি। হঠাৎ নীল আরাফকে ফোন দেয়। স্যার এখনো কোনো খোঁজ পাইনি, কিন্তু আমার একটা কথা মনে পড়ছে। আমার মনে হলো এটা আপনাকে জানানো দরকার। কি কথা? স্যার কলেজের সব রুমে চেক করেছিলাম, কিন্তু কলেজের পিছনে স্টোর রুমটা দেখিনি। সব জায়গাতে প্রায় দেখা হয়ে গেল। আকাশ তামিম যে যে জায়গায় আড্ডা দেয় সেখানে গেছিল, ওকে পায়নি। ওর কিছু বন্ধু নাকি বলেছিল যাকে দুনিয়ায় খুঁজে মরছি সে তো আমার বাড়ির পাশেই। আকাশ আড়াল থেকে এসব শুনে এসেছে। আচ্ছা ওই স্টোর রুমের কি মারি? যাক বাবা, স্যার তো ফোন রেখে দিল। একবার আমার হাত পাটা খুলে দে, আমি তোর এমন অবস্থা করব জীবনেও ভুলবি না। তাই বুঝি জান? দাঁড়াও খুলে দিচ্ছি, কিন্তু তার আগে তো তোমাকে এই ইনজেকশনটা দিয়ে দিতে হবে। কিসের ইনজেকশন এইটা? এই ইনজেকশন পোষ করার সাথে সাথে তুমি নিস্তেজ হয়ে পড়বে। তোমার শরীরে কোনো শক্তি আর বাকি থাকবে না। আপনার দুটো পায়ে পড়ি, আমাকে যেতে দিন। তামিম মারিহাকে ইঞ্জেকশনটা পুশ করে দেয়, মারিহার কথায় পাত্তা না দিয়ে। তোমার কি ব্যথা লেগেছে জান? চিন্তা করো না, ইনজেকশন পোষ করার পর একটু ব্যথা লাগেই, তারপর ধীরে ধীরে শরীর একদম কাজ করা বন্ধ করে দেয়। একবার আমার হাতটা খোল, তারপর দেখবি তোর কি অবস্থা করি। তাই বুঝি জান? আমি তো ভয় পেয়ে গেলাম। হাত পা খুলে দিচ্ছি, এরপর দেখবো তুমি কি করতে পারো। তামিম মারিহার হাত পা খুলে দিল, সাথে সাথেই মারিহা উঠে দাঁড়ালো আর তামিমের গালে চড় মারলো। তোমার হাতগুলি খুবই নরম। আমার মাথা ভার লাগছে কেন? দাঁড়িয়ে থাকার শক্তিও আমি হারিয়ে ফেলছি। শুধু নিজের কাজ শুরু করে দিয়েছে। তামিম মারিহার আঁচল ধরে টান মারে। মারিয়া আটকানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। মারিয়ার হাত দুটো যেন অবশ হয়ে এসেছে। তামিম একটানে ও শাড়ি খুলে ফ্লোরে ফেলে দেয়। মারিয়া টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। আমি চাইলে তোমাকে ঘুম পাড়িয়ে দিতে পারতাম, কিন্তু আমি চাই তুমি নিজের সর্বনাশ নিজে দেখো। আহারে কতটা অসহায় তুমি। আমার তো কান্না পাচ্ছে। কেউ বাঁচাও। এখানে তোমায় কেউ বাঁচাতে আসবে না জান। তামিম শয়তানি হাসি দিয়ে নিজের শার্টটা খুলে ফ্লোরে ফেলে দিল। তামিম এক পা করে মারিহার দিকে এগুতে লাগলো। মারিহা কান্না করে যাচ্ছে। তামিম কারো পায়ের আওয়াজ শুনে থেমে গেল। মুহূর্তের মধ্যে কেউ দরজাটা ভেঙে ফেলে। তামিম একটা লাঠি নিয়ে এগিয়ে যেতেই দেখে আরাফ দাঁড়িয়ে আছে। আরাফের 2 চোখ লাল হয়ে আছে। আরাফের নজর পড়ে ফ্লোরে পড়ে থাকা মারিহার উপর। কুত্তার বাচ্চা, আমি তোকে ছাড়বো না। আগে নিজেকে তো বাঁচা। তুই নিজের মৃত্যুকে দাওয়াত দিয়েছিস। তোকে তো মেরে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেব, তারপর শুরু করব নাটক।
স্যার, আপনি এমনটা কি করে করলেন? নেশা করে শেষ পর্যন্ত নিজের ছাত্রীর সাথে? সি সি। আর মারিয়াকে ভয় দেখিয়ে বলেছেন মারিয়া যেন সব কিছুর জন্য আমাকে দায়ী করে। অসহায় মারিয়া। তুই নিজের মৃত্যুকে দাওয়াত দিয়েছিস। তুই এর নাটক করার জন্য বাঁচবি না। আর মেয়েরা দুর্বল না, এই মেয়ে হলো মায়ের জাতি। এই মেয়ে জাতি যদি সাহসী না হতো তাহলে আজ তুই আমি পৃথিবীর আলো দেখতে পারতাম না। এই মেয়ে জাতির উপর কোন নজর দিয়েছিস তুই? তোর চোখ আমি তুলে ফেলবো। তামিম আর আরাফ মারামারি লেগে গেল। তামিম কি আর এমন সুঠাম দেহি আরাফের সাথে পারবে? আরাফ একাধারে তামিমকে ঘুষি লাথি মারতে থাকে। তামিমের সারা দেহ থেকে রক্ত ঝরছে। আরাফ তবুও থামেনি। পিটার চোটে তামিমের হাতের লাঠিটা আগেই পড়ে গিয়েছিল। আরাফ লাঠিটা দিয়ে তামিমকে আঘাত করতে থাকে। তামিম ফ্লোরে ধপাস করে পড়ে যায়। আরাফ ওর হাতের উপর পা দিয়ে বল প্রয়োগ করতে থাকে। নীল আকাশ নীলা আশা আরাফের জন্য কলেজের বাইরে দাঁড়িয়েছিল। কলেজের ভিতরে চিৎকারের আওয়াজ শুনে স্টোর রুমের দিকে দৌড়ে আসে। রুমে ঢুকে সবাই যেন আকাশ থেকে পড়ল। স্যার থামুন, তামিম তো মারা যাবে, পরে আপনাকে জেল খাটতে হবে। আরাফ তামিমকে মেরেই যাচ্ছে। আকাশ নীল আরাফকে শক্ত করে ধরে, তবুও আরাফ থামছে না। হাতে দিয়ে না মারতে পেরে পা দিয়ে লাথি মারছে। ওকে এখনই হাসপাতালে ভর্তি করতে হবে। একে আমি মেরেই ফেলবো, এরপরে লাশটা নিয়ে যাবে। স্যার ওকে মেরে পুরো রক্তাক্ত করে ফেলেছেন, বেঁচে গেলে মনে হয় কোমায় চলে যাবে। এখন একটু মারের দিকটা ভাবুন। নীলের কথায় আরাফের হুঁশ ফিরে। আরাফ মারিহা শাড়িটা তুলে মারিহার শরীরটা ভালো করে পেঁচিয়ে দেয়। মারিহা, স্যার, আপনি যদি না আসতেন তাহলে ওই তামিম। আরাফের মারিহার এই অবস্থা দেখে আরও রাগ উঠে যায়। আরাফ আবার লাঠিটা নিয়ে তামিমের দিকে এগোতে থাকে। এমন সময় অ্যাম্বুলেন্স এসে পড়ে। তামিমকে নীল হসপিটালে নিয়ে যায়। আকাশ, তুমি নীলা আর আশাকে একটু বাড়ি পৌঁছে দিও, আমি মারিহাকে বাসায় দিয়ে আসছি। আরাফ মারিয়াকে কোলে তুলে নেয়। তারপর মারিয়াকে সিটে বসাতে গেলে খেয়াল করে মারিয়া ঘুমিয়ে গেছে। হয়তো এসব ওষুধের কারণে শরীর ক্লান্ত হয়ে গেছে। আরাফ মারিয়ার সিট বেল্ট বেঁধে দিয়ে নিজের সিটে বসে মারিয়ার মাথাটা নিজের কাঁধে রেখে ড্রাইভ শুরু করে। কিছুক্ষণের মধ্যে মারিয়ার বাড়িতে পৌঁছে যায়। মালিহা বেগম কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে দেখে আরাফ মারিয়াকে কোলে করে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? আমার মেয়ে বলেই কান্না শুরু করে দিল। মালিহা বেগম কান্না করার আওয়াজ শুনে মাশরাফ খান আসেন। মাহিরা, আমার মা চোখ খোল। মারিহার রুমটা আমাকে একটু চিনিয়ে দিন, আমি ওকে শুইয়ে দিয়ে সবটা বলছি। আরাফ তাদের সবটা খুলে বলে। ওই হারামজাদাকে আমি জেলের ভাত খাওয়ামু। সকালবেলা। মাথাটা এত ভারী ভারী লাগছে। আমি কোথায়? তুই বাসায় মা। আম্মু, রুমের বাইরে এত শব্দ কিসের? মালিহা বেগম কিছু না বলে মারিহাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। কাঁদছো কেন আম্মু? আমার তো কিছু হয়নি। তোর যদি কিছু হয়ে যেত, আরাব বাবা ঠিক সময় না পৌঁছলে তো আজকে ওই হারামজাদা তোর জীবনটাই নষ্ট করে দিত। নীল ফোন করে জানালো একটুর জন্য নাকি প্রাণে বেঁচেছে। ভালোভাবে চিকিৎসা করলে নাকি 1 বছর লাগবে সুস্থ হতে। হারামজাদার মরল না কেন? কারো মৃত্যু কামনা করতে নেই আম্মু। তুই এখন ওর ভালো চাইছিস? আমি কারো মৃত্যুর জন্য দায়ী থাকতে চাই না আম্মু। এখন বলো তো, বাইরে এত আওয়াজ কিসের? কিছু আত্মীয় আছে। হঠাৎ আত্মীয়? আমাদের ভুল বুঝিস না মা। তোর বাবা তোকে ওই অবস্থায় দেখার পর আর কোনো রিস্ক নিতে চাইনি। আমি অনেক বোঝাই, অনেক চেষ্টা করেছি, কিন্তু বোঝাতে পারিনি। তোর বাবা এতটাই ভয় পেয়ে গেছে যে তোর বিয়ে ঠিক করে ফেলেছে। আমাদের আজকে গায়ে হলুদ, জলদি শাড়িটা পরে নিচে আয়। কি আবল তাবল বকছো? আমার তো 17 বছর, এখনো 18 হয়নি। তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি নকল বার্থ সার্টিফিকেট বানিয়ে এনেছি। প্লিজ বাবা, আমার একটা কথা আর বোঝার চেষ্টা করো। আমি যাকে বিয়ে করব তাকে আমি চিনি না, জানি না। তার সাথে আমি কিভাবে সুখে থাকতে পারি? আমার ছেলে পছন্দ হয়েছে, তোমারও হবে। আমি কি নিজের মেয়ের খারাপ চাইবো? বাবা, আমি তো সেই কথা বলছি না। বিয়েটা কয়েক মাস পরে করলে ভালো হতো না? ভালো ছিল না? আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়ের চুল পরিমাণ ক্ষতি কেউ করুক, যাকে মাহিরার জন্য বেছে নিয়েছে সে কখনো আমার মেয়েকে কষ্ট দিলে না। আমার মেয়েকে সবসময় আগলে রাখবে। তাড়াতাড়ি মাহিরাকে রেডি করিয়ে নিচে নিয়ে আসো। মালিহা বেগম মারিহাকে রেডি করিয়ে নিচে নিয়ে যায়। মারিহা কান্না করে যাচ্ছে। গায়ের হলুদের অনুষ্ঠান শেষ হলো। মারিহা নিজের রুমে দরজা আটকে কাঁদতে লাগলো।
আশাকে একটাবার ফোন দিয়ে দেখি বিয়ে ভাঙার কোনো উপায় পাই কিনা। হ্যালো আশা। মারিহা, এখন কেমন আছিস? তোর গলাটা এমন লাগছে কেন? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে রে। এসব তুই কি বলছিস? সবটাই সত্যি। তুই আমাকে বল কিভাবে বিয়েটা ভেঙে ফেলা যায়। তোর তো 18 বছর হয়নি, বিয়ে হবে কিভাবে? বাবা নকল বার্থ সার্টিফিকেট বানিয়ে এনেছে। তাহলে তুই পালিয়ে আমাদের বাসায় চলে আয়। আমি পারবো না নিজের বাবা মাকে কষ্ট দিতে। প্লিজ তুই। ফোনটা তো মারিহা কেটে দিল। আমি কিভাবে পারবো বাবাকে কষ্ট দিতে? বাবা যাকে ঠিক করেছেন আমি তাকেই বিয়ে করব। রাত 10টা। তুই বিয়েটা না করতে চাইলে বল আমাকে। আমি রাজি আম্মু। আমি জানি তুই মন থেকে রাজি হচ্ছিস না। আমি তোর বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার একটা কথাও শোনেনি। এখন হাঁ কর, সকাল থেকে কিছুই মুখে তুলিসনি। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।